আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ, মমতার সঙ্গ ছাড়ছেন উত্তর কলকাতার প্রাক্তন বিধায়িকা। দিল্লির আন্দোলনকারীদের বার্তা সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান ইলিয়াসির। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কটু কথা প্রসঙ্গে কি বললেন? 60,000 টাকার বেতনে ছেলের আমেরিকায় পড়াশোনা, অভিজিৎ দীপকের বাবার সম্পত্তি তদন্তের দাবি আরটিআই কর্মীর। তোলাবাজির মধুতে আসক্ত, দিলীপের নিশানায় বিজেপি বিধায়কদের একাংশ, হুঁশিয়ারি দিলেন সবকিছুর হিসেব হবে। মানুষ বিজেপির তৃণমূলীকরণ চায় না, দলীয় কর্মীদের বড় 5 সতর্কতা শ্রমিক ভট্টাচার্যের। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কি মত? তসলিমা নাসরিন বললেন, পরিণতি ভালো হয় না। হামিমের বান্ধবী অর্পিতাকে নিয়ে কোন ছকে ছিল পাক আইএসআই ইনফ্লুয়েন্সার জ্যোতির মতোই কি? তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। নেশামুক্ত ভারত গড়ার ডাক মোদির, যুব সমাজকে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দাম কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের, অবশ্যই বুকিং এর আগে জানুন বিষয়গুলি। কাকলির ক্লিনিকে হঠাৎ দেখা শশী পাজার, এনসিপিআইতে যোগদানের জল্পনা রাজনৈতিক মহলে। বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু, দক্ষিণবঙ্গ নিয়ে ভয় ধরানো আপডেট দিল আবহাওয়া দপ্তর। শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা, রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন। হাওড়ার এদো গলিতে জৈশ জঙ্গির গোপন ডেরার খোঁজ, এখান থেকেই কি মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজরদারি চলছিল? এটা হবে না, নিয়ম লঙ্ঘনে ফাইন, জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, আগামী 1 তারিখ থেকে। আজই কমনওয়েলথ গেমসের শেষ দিন, কখন কোন ইভেন্ট রয়েছে টিম ইন্ডিয়ার? জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, এসআইআরে যে 27 লক্ষ নাম বিবেচনাধীন ছিল। ইনস্টাগ্রামে পাকিস্তানের রানার সঙ্গে পরিচয়, কেন পুলিশের উর্দি খুঁজছিল? নিষিদ্ধ এলিমেন্ট এক্স এর চ্যাটবক্সেই অপরাধের ব্লু প্রিন্ট হামিম অর্পিতা। অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, 2 বছর পর দেখা দেবেন, কোথায় কখন? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেবের বিতর্কিত মন্তব্যকে সমর্থন তসলিমার, সওয়াল অভিন্ন দেওয়ানি বিধির পক্ষেও। হানি ট্র্যাপ অর্পিতা কিভাবে ব্যবহার? হোয়াটসঅ্যাপ চ্যাটেও মিলল সূত্র, হামিম কাণ্ডে বড় তথ্য। অসমের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, ওড়িশায় 8.34 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, কেরলে 6 জনের মৃত্যু। হাফ প্যান্ট পরিয়ে সুব্রত দত্তকে এলাকা ঘোরালো পুলিশ। ব্যাংকে প্রচুর পদে হচ্ছে ক্লার্ক নিয়োগ, কি যোগ্যতা, কবে আবেদনের শেষ তারিখ? মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনো নিখোঁজ 41, নিহত 5। নাম বদল করলেই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের মন থেকে মোছা যাবে? নতুন সরকারকে আক্রমণ কুণাল ঘোষের। আমাদের বহু নেতা মধুতে আসক্ত, তোলাবাজি নিয়ে দলকে নিশানা দিলীপের। গ্রেপ্তার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের। ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতির আলো থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন তৃণমূলের বর্ষিয়ান নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী শশী পাজা। শ্যামপুকুর কেন্দ্রে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে 14,633 ভোটে পরাজিত হওয়ার পর থেকে প্রায় কোনো রাজনৈতিক মঞ্চে দেখা মেলেনি তার। দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে এই অনুপস্থিতি কেন্দ্র করে এবার উত্তর কলকাতা তৃণমূলের অন্দরে জোর জল্পনা ছড়াতে শুরু করেছে। সাংসদ পুত্রের ফেসবুক পোস্টে জল্পনার পারদ। সম্প্রতি এক বর্তমান তৃণমূল সাংসদের পুত্রের একটি সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে এই চর্চায় ঘি ঢালে। সেই পোস্টে দাবি করা হয়, খুব শীঘ্রই শাসক দল ছাড়তে চলেছেন উত্তর কলকাতার এই 3 বারের প্রাক্তন বিধায়ক। যদিও পোস্টটি করার কিছুক্ষণ পরই তা মুছে ফেলা হয়, কিন্তু ততক্ষণে রাজনৈতিক মহলে তৈরি হয়ে যায় নতুন তরজা। শশী পাজার বর্তমান অবস্থান জানতে এবং দলবদলের জল্পনা নিয়ে তার প্রতিক্রিয়া পেতে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তার পক্ষে কোনো জবাব মেলেনি। কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য ও দূরত্বের ইঙ্গিত। প্রাক্তন মন্ত্রীর এই রহস্যময় নীরবতা ও অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের উত্তর কলকাতা জেলা সভাপতি কুণাল ঘোষ। দলীয় নেত্রীর ভূমিকা নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ না করলেও দূরত্ব স্পষ্ট করে তিনি বলেন, বিধানসভা ভোটের পর থেকেই তাকে আর রাজনৈতিক ময়দানে সক্রিয় দেখা যায়নি। এমনকি ভোটের পর তার নিজের বাড়ি ভাঙচুরের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সেই কঠিন সময়ে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, পরবর্তীতে যখন তাদের গ্রেপ্তার করা হলো তখনও কিন্তু শশী পাজাকে তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। কুণালের এই বক্তব্যে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ক্লিনিকের সাংসদ কাকলির সঙ্গে সাক্ষাৎ তুঙ্গে আলোচনা। ইতিমধ্যে জল্পনা আরও বাড়িয়েছে একটি সাম্প্রতিক ঘটনা। পেশায় চিকিৎসক শশী পাজাকে সম্প্রতি ঘোষ দস্তিদার ফার্টিলিটি ক্লিনিকে যেতে দেখা যায়।
সেখানে আগে থেকে উপস্থিত এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তার কথা হয়। তবে একটি শিবিরের দাবি, চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত থাকায় পেশাগত সূত্রেই ওই ক্লিনিকে যাতায়াত রয়েছে শশী পাজার। বর্তমান পরিস্থিতিতে এই সাক্ষাৎকে কেন্দ্র করে দলবদলের জল্পনা উস্কে উঠলেও তৃণমূল ছেড়ে অন্য কোথাও যোগ দেওয়ার বিষয়ে শশী পাজা বা সংশ্লিষ্ট কোনো পক্ষের তরফেই এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে রাজ্য রাজনীতিতে তাকে ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা বজায় রইল। সম্প্রতি দিল্লিতে নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে তীব্র আকার ধারণ করে ছাত্র আন্দোলন। আন্দোলনকারীদের অনেকেই অশালীন ভাষা ব্যবহার করেছেন কেন্দ্রীয় সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার সেই প্রেক্ষিতে নিজেদের সংযম রক্ষার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ডক্টর উমর আহমেদ ইলিয়াসি। সহিংসতা এবং অশালীন ভাষা ছেড়ে নিজেদের সংযত রাখার বার্তা দিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সংক্রান্ত একটি বার্তাকে সমর্থন জানিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ইলিয়াসি একথা জানান। ইমাম ইলিয়াসের মতে গণতন্ত্রের সমালোচনা বা দ্বিমত প্রকাশের পূর্ণ অধিকার রয়েছে, তবে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও প্রধানমন্ত্রীর পদটি গোটা দেশের প্রতিনিধিত্ব সূচক একটি পদ, আর তাই তাকে যথোপযুক্ত সম্মান জানানো উচিত। তিনি বলেন, দেশের নির্বাচিত প্রধানকে গালিগালাজ করা গোটা দেশকে অপমান করার শামিল। যুব সমাজকে তাই রাজনৈতিক সংঘাতের বাইরে গিয়ে শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার পথ বেছে নিতে হবে। সম্প্রতি দিল্লির যন্তর মন্তর নিট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলাকালীন এক ছাত্রী ও আরও কিছু বিক্ষোভকারী প্রধানমন্ত্রী এবং তার প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে দিল্লি ও নয়ডা পুলিশ ওই ছাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। প্রধানমন্ত্রী মোদীও এক ভিডিও বার্তা সমাজ মাধ্যমে পোস্ট করেন। সেখানে আন্দোলনকারীদের পথভ্রষ্ট সন্তান বলে আখ্যা দেন। তিনি বলেন, গালিগালাজ কোনো সমস্যার সমাধান করে না। আমি ছোটদের ক্ষমা করতে চাই এবং সমাজেরও উচিত তাদের ক্ষমা করা। ওই ভিডিওতে দাঁত ও জিভের রূপক ব্যবহার করে প্রধানমন্ত্রী জানান, ভুলবশত জিভে দাঁতের কামড় লাগলে আমরা যেমন দাঁত ভেঙে ফেলি না, তেমনি যুব সমাজকে শাস্তি বা আইনি জটিলতায় না ফেলে সঠিক পথ দেখানোই আমাদের কাজ। প্রধানমন্ত্রীর এই উদার মনোভাব ও তরুণদের ক্ষমা করার দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন প্রধান ইমাম। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাবার আয় ও সম্পত্তি নিয়ে তদন্তের দাবি উঠল। সুরাটের আরটিআই কর্মী অমিত তিওয়ারি অভিযোগ করেছেন, মহারাষ্ট্র সরকারের এক অবসরপ্রাপ্ত কর্মীর মাসিক 60 থেকে 65,000 টাকা বেতনে কিভাবে ছেলেদের আমেরিকায় পড়াশোনার খরচ বহন করা সম্ভব হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিজিতের বাবা ভগবানরাও দীপকে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। আরটিআই কর্মীর দাবি, তার আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য রয়েছে কিনা তা যাচাই করতে মহারাষ্ট্র সরকারের কাছে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের কাছেও পৃথক অভিযোগ দায়ের করেছেন তিনি। অমিত তিওয়ারির বক্তব্য, যদি আয়ের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির প্রমাণ মেলে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য সামনে আসেনি। এদিকে সম্প্রতি ককরোচ জনতা পার্টি আন্দোলন সংক্রান্ত মামলায় অভিযুক্ত ছাত্রছাত্রীদের আইনি সহায়তার জন্য একটি তহবিল গঠনের ঘোষণা করেছে। সেই তহবিলে 1 কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছেন প্রবীণ আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। এই তহবিলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন আরটিআই কর্মী। তার দাবি, সিজেপি যদি নিবন্ধিত রাজনৈতিক দল না হয় তবে রাজনৈতিক দলের নামে অর্থ সংগ্রহ বা অনুদান গ্রহণের আইনি ভিত্তি খতিয়ে দেখা উচিত। একই সঙ্গে কপিল সিব্বলের ঘোষিত অনুদানের উপর জিএসটি প্রযোজ্য কিনা সেটিও পরীক্ষা করার আবেদন জানানো হয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপের দায়িত্ব এখন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলির উপরই রয়েছে। দিলীপের অভিযোগ, তৃণমূল আমলে দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত অনেকেই এখন বিজেপির নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। শ্রমিক ভট্টাচার্যের পর দিলীপ ঘোষ তোলাবাজির অভিযোগ ঘিরে দলের একাংশকে প্রকাশ্যেই সতর্ক করছেন বিজেপি নেতৃত্ব। সরকারের জিরো টলারেন্স নীতি স্মরণ করে মন্ত্রী দিলীপ বুঝিয়ে দিলেন, তোলাবাজি বা দুর্নীতি করলে কেউ ছাড় পাবেন না। তৃণমূল আমলে যারা দুর্নীতি বা তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন, পালাবদলের পর তারাই বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে জুড়ে যেতে চাইছেন। অভিযোগ দিলীপের, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর কথায় তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে তা ভাবার কোনো কারণ নেই। তার অভিযোগ, দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে। দিলীপের দাবি, দলের অনেক নেতাই সেই প্রভাব এড়াতে পারছেন না। তিনি বলেন, আমাদের অনেক নেতা আছেন যারা নতুন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। নাম না করে দিলীপ দলেরই বেশ কয়েকজন বিধায়ককে কাঠগড়ায় তুলেছেন। মন্ত্রীর কথায় কিছু নতুন বিধায়ক রয়েছেন যারা ক্ষমতার স্বাদ পেয়েছেন, তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে তোলাবাজেরা। নতুন ক্ষমতার স্বাদ পেয়ে অনেকে ধরাকে সরাজ্ঞান করছেন, তাদের কথাবার্তা পাল্টে যাচ্ছে। সেই সব নেতাকে সতর্ক করে দিয়েছেন দিলীপ। বিজেপি নেতৃত্ব যে তাদের ওপর নজর রাখছে তা মনে করিয়ে দেন মন্ত্রী। তার কথায় মানুষ কেন রাজ্যে ক্ষমতার পরিবর্তন করেছে তা আমরা যেন ভুলে না যাই। একই সঙ্গে দিলীপের হুঁশিয়ারি, সব দল সবকিছুর ওপর নজর রাখছে, 6 মাস যেতে দিন, পার্টি সব হিসেব করবে। হুঁশিয়ারির সঙ্গে পরামর্শ দিয়েছেন দিলীপ। তার কথায়, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই সব লোকের থেকে দূরে থাকা এবং অন্যায়ের বিচার করা। শনিবার এক অনুষ্ঠানে গিয়ে তোলাবাজির রুখতে কড়া বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিচ্ছেন। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। তিনি মেনে নেন 2-1টা জায়গায় বিচ্যুতি আছে, তবে সেই বিচ্যুতি যে দীর্ঘদিন সহ্য করা হবে না তা স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সভাপতি।
তার কথায় আরও 15 দিনের সময় দিচ্ছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবেন। ডিম থেরাপির বিষয়ে উল্লেখ করে শ্রমিকের সতর্কবার্তা, এই ডিম কিন্তু ঘুরে গিয়ে অন্যদিকেও পড়তে পারে, এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমাদের দলকেও মনে রাখতে হবে। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা কড়া হাতে মোকাবিলা করছেন। আমাদের দলটা যাতে তৃণমূলীকরণ না হয় সেদিকে নজর রাখতে হবে, এমন কথা বলে দলের নেতাকর্মীদের সতর্ক করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মানুষের উন্নতির জন্য কাজ করবে বলে আশ্বাস দেন শ্রমিক। প্রায় 19 বছর পর কলকাতায় ফিরতে পেরেছেন। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছিলেন। আজ ফের অবস্থান বুঝিয়ে দিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গের তদানীন্তন বাম সরকার, 15 বছরের তৃণমূল সরকার এবং বর্তমান বিজেপি সরকারের মধ্যে কোথায় ফারাক জানালেন তিনি। বললেন, এক সরকার আমাকে থাকতে দেয়নি আর এক সরকার আসতে দেয়নি আমাকে, এই সরকার আমাকে আসতে দিয়েছে, এটাই পার্থক্য। ভারতের ককরোচ জনতা পার্টিকে নিয়েও এদিন নিজের অবস্থান জানান তিনি। একদিন আগে রবীন্দ্র সদনে আয়োজিত অনুষ্ঠানে তসলিমা জানান তিনি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলতে আসেননি, কাউকে পরাজিত করতেও আসেননি, তবে এদিন রাজ্যের বিজেপি সরকারকে ধন্যবাদ জানান তসলিমা। এদিন তিনি বলেন, আমি বিশ্বাস করি বিজেপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, আমি চাই ভিন্ন মত পোষণকারীরাও যেন এই একই রকম স্বাধীনতা পান। আজও তসলিমা জানান এর সঙ্গে রাজনীতির কিছু নেই, তিনি লেখকই থাকবেন। তবে ককরোচ জনতা পার্টিকে নিয়ে প্রশ্ন করলে বাংলাদেশের 2024 সালের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টানেন তসলিমা। তিনি বলেন, আমি ঠিক ফলো করিনি কি হচ্ছে, তবে ওটা দেখে একটা ছোট ভিডিও ক্লিপ দেখে মনে হয়েছিল বাংলাদেশে 2024 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই। সেই ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম সত্যিকারের ছাত্ররা এসেছে, সংরক্ষণ চাইছে না। ঠিক আছে, হতে পারে শেখ হাসিনা বলেছিলেন সংশোধন করে দিচ্ছেন, শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গিয়েছে এবং সরকারের পতন ঘটেছে। আমরা টের পেয়েছি, দেখেছি এবং প্রমাণ পেয়েছি যে আন্দোলনের পিছনে জিহাদিরা ছিল, ওই জিহাদিরাই পরে দেশ দখল করে। পরিণতি ভালো হয়নি, তাই বলেছি ছাত্ররা জমায়েত করলে, আন্দোলন করলেই পরিণতি ভালো হয় না। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি আন্দোলন নামে ক্রমশ গোটা দেশে ছড়িয়ে পড়ে ওই আন্দোলন। অভিযোগ ওঠে বাইরে থেকে টাকা আসছে আন্দোলন চালিয়ে যাওয়ার, দেশের অন্দরে অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তোলেন সরকারপন্থী অনেকে। তবে তদন্তে এখনো পর্যন্ত তেমন কিছুই পাওয়া যায়নি, বরং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতেই অনড় ছিলেন আন্দোলনকারীরা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তসলিমা। এদিন তিনি বলেন, আমি এই আন্দোলন সম্পর্কে খুব একটা জানি না, একটি ভিডিও ক্লিপ দেখে ওটা মনে হওয়াটাই লিখেছি। গত 23 এবং 24 জুলাই এক্স স্যান্ডেলে ককরোচ জনতা পার্টি সম্পর্কে নিজের মতামত জানিয়েছিলেন তসলিমা। তার বক্তব্য ছিল, 2024 সালে বাংলাদেশের জুলাই আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে। সংরক্ষণ আর মেধার প্রশ্নে আন্দোলন শুরু হয়েছিল, শেষ হয়েছিল সরকার পতন দিয়ে। সেই থেকে আন্দোলন নিয়ে, পড়ুয়াদের জমায়েত নিয়ে সন্দিহান আমি। জুলাই আন্দোলন আমাকে শিখিয়েছে ছাত্র আন্দোলন মানেই গণতন্ত্রের পক্ষে সওয়াল নয়, সহ সরকার বিরোধী আন্দোলন স্বাধীনতার পথে নিয়ে যায় না। সব বিপ্লব সত্যিকারের বিপ্লব নয়, কিছু বিপ্লব আগের সরকারকে উৎখাত করে আরো ভয়াবহ অন্ধকার দরজা খুলে দেয়। পেহেলগাঁওতে 2025 সালে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হামলার পর হরিয়ানার ইনফ্লুয়েন্সার জ্যোতি মালহোত্রার নাম উঠে আসে। অভিযোগ ছিল পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে তার সন্দেহজনক যোগ আছে কিনা তা নিয়ে। এরপর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যোতি মালহোত্রাকে বড়সড় অভিযোগে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, সদ্য জঙ্গি সন্দেহে ধৃত শামীম মণ্ডলের বান্ধবী অর্পিতাকে ঘিরেও একাধিক প্রশ্ন উঠছে জ্যোতির মতো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অর্পিতাকেও কি একইভাবে কাজে লাগানোর চেষ্টায় ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা? জানা যায়, অর্পিতা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অতি সক্রিয় থাকতো। ইনস্টাগ্রামে তার রিলও রয়েছে। এছাড়াও বাইক চালাতেও সিদ্ধহস্ত ছিল এই অর্পিতা। মিডিয়া রিপোর্টের তথ্য বলছে, পরিবারে অর্পিতার বাবা পেশায় কৃষক, মা ICDS কর্মী। 2 বোনের মধ্যে ছোট বোন অর্পিতা, দিদির বিয়ে হয়েছে। এই অর্পিতাকেই হরিয়ানার জ্যোতি মালহোত্রা মডেলে পাকিস্তানি ISI কাজে লাগাতে চেয়েছে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। জ্যোতির মতোই পাকিস্তানি গুপ্তচররা অর্পিতাকে দিয়ে চক্র চালানোর চেষ্টায় ছিল কিনা তা নিয়েও চর্চা রয়েছে। জানা যায়, অর্পিতার সঙ্গে হামিমের ঘনিষ্ঠতা বাড়তেই অর্পিতার কথা হামিম পাকিস্তানে তার হ্যান্ডেলারদের জানায়। তদন্তকারীদের দাবি, জঙ্গি যোগে ধৃত হামিম মণ্ডলের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হলেও অর্পিতাকে আলাদাভাবে কাজে লাগাতে চেয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা। অর্পিতার সঙ্গে পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদ ভট্টি গোষ্ঠীর হ্যান্ডেলাররা নিজেরাই যোগাযোগ রাখত বলে খবর। জানা যাচ্ছে, হামিমের মতো পাকিস্তানি হ্যান্ডেলাররা অর্পিতারও মগজ ধোলাই করে। তবে অর্পিতা সেই বার্তায় সায় দেওয়ার নেপথ্যে কি টাকার প্রলোভন রয়েছে, সেই বিষয়েও তদন্ত চলছে। হামিম কাণ্ডের গোটা তদন্তে উঠছে পাকিস্তানি ISI এর যোগে থাকা শাহজাদ ভাট্টির নাম। হামিম এবং অর্পিতাকে দুবাইতে দেখা করতে ডেকেছিল ভট্টি গোষ্ঠীর হ্যান্ডেলাররা বলে তদন্তের সূত্রে জানা যাচ্ছে। তবে হামিমের পাসপোর্ট না থাকায় তা সম্ভব হয়নি। জানা যাচ্ছে, অর্পিতার এক প্রকার ট্রেনিংও হয় পাকিস্তানি পক্ষ থেকে। এরপর পরিকল্পনা অনুযায়ী প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছিল অর্পিতা।
আনন্দবাজার.com এর রিপোর্ট বলছে, রাজ্য পুলিশের বেশ কয়েকজন সিনিয়র অফিসারের সঙ্গে যোগাযোগ ছিল অর্পিতার। কয়েকজন রাজনীতিক এবং তাদের সচিবদের সঙ্গেও পরিচয় করেছিল অর্পিতা। প্রসঙ্গত, গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত জ্যোতিও এদেশের প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা ছিল। তাহলে কি সেই জ্যোতি মডেলই অর্পিতার জন্য তৈরি করছিল পাকিস্তানি পক্ষ? প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে হামিমের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের খোঁজে রয়েছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে হামাদ আবিদ জাট নামে কিছু নাম। মনে করা হচ্ছে এরা পাকিস্তানি হ্যান্ডেলার। শুরু হয়েছে শ্রাবণী মেলা, আর সেই মেলাকে ঘিরে এবার একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপির সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এসে শ্রাবণী মেলার উদ্বোধন করে গিয়েছেন। আর এবার শ্রাবণের তৃতীয় শনিবার তারকেশ্বরে এসে বাবা তারকনাথের মাথায় জল ঢালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শ্রাবণের তৃতীয় শনিবার তারকেশ্বর মন্দির ও মন্দিরের আশপাশের এলাকায় পুষ্প বৃষ্টি করা হয়। এদিন সপরিবারে মন্দিরে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রথমে দুধপুকুরের জল দেন মাথায়, তারপর পুরোহিতদের সঙ্গে মন্দিরে প্রবেশ করেন তিনি। গর্ভগৃহের বাইরে রাখা চোঙ্গাতে জল ঢালেন তিনি। মন্ত্র উচ্চারণ করে পুজো করান পুরোহিতরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ছোটবেলায় বাড়ির লোকের সঙ্গে তারকেশ্বরে আসার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি বলেন, ছোটবেলায় পরিবারের সাথে এই দুধ পুকুরে এসে স্নান করেছি, তখন খুব ভালো লেগেছিল, এখনও খুব ভালো লাগছে। মাথা ঠেকিয়েছি, জল ঢেলেছি। আগে পশ্চিমবঙ্গে নাস্তিকের পরিবেশ ছিল, এখন আস্তিকের পরিবেশ এসেছে। এই পরিবেশে আসার ফলে খুব ভালো লাগছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো অনুভব হয়েছে। ত্রিপুরার মানুষের জন্য মঙ্গল কামনা করেছেন তিনি। এদিন সাংবাদিকদের বলেন মানিক সাহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বাবা তারকনাথের কাছে জানিয়েছি এই রাজ্য যাতে উন্নতির শিখরে পৌঁছয়, এবং যেহেতু আমি ত্রিপুরা থেকে এসেছি তাই ত্রিপুরাবাসীর জন্য মঙ্গল কামনা করেছি এবং সময়ে সবকিছুই হয়েছি। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের অবস্থা নিয়েও কথা বলেন। মানিক সাহা বলেন, নির্বাচনের আগে এই রাজ্যে অনেকবার এসেছেন তিনি, যদিও তার মতো আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতির মধ্যে অনেক বদল হয়েছে, অনেক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন মানিক সাহা।